আকাশ, ছাড়ো আমাকে। তোমাকে আজকে বলতেই হবে, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? দেখো, এইসব কথা এখন বলে কোনো কাজ নেই, কেননা তোমার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। এভাবে বলো না ইরা, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতে আমার কিচ্ছু করার নেই। তোমার মতো একটা বলদ ছেলের সাথে রিলেশন করার কোনো মানেই নেই, যে কিনা একটা ছেলের সাথে লড়াই করার মরুতি নেই। তার সাথে আমি কেন রিলেশন করব বলো? তোমার সামনে অন্য ছেলেরা আমাকে খারাপভাবে টিচ করে, কিন্তু তুমি ওদের কোনো কিছুই বলার সাহস পাও না। এরপর একটা ছেলেকে কেন আমি ভালোবাসবো বলো? তুমি কি বলতে পারো? তাই বলে এই সামান্য একটা ব্যাপারটা নিয়ে তুমি এরকম করবে? তোমার কাছে এটা সামান্য মনে হচ্ছে? আজকে যদি তোমার সামনে অন্য ছেলেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, আমার হাত ধরে টানাটানি করে, তুমি ওদের কিছুই বলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি কি একটা কথা খেয়াল করেছো? কি কথা? এই নিয়ে তোমাকে যতজন খারাপ কথা বলেছে, তারা পরে এসে ঠিকই তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। নিয়েছে তো কি হয়েছে? এখানে কি তোমার কোনো খটকা লাগে না? খটকা লাগার মতো তেমন কিছুই হয়নি, সেই জন্য আমি চলে গেলাম। এরপর থেকে যদি আমার পেছনে পেছনে আর ঘুরে বেড়াও, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলে ইরা ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। আপনাদের তো আকাশের ব্যাপারে কোনো কিছু এখনো বলাই হয়নি। আকাশের পরিবারে কেউ নেই। এইদিকে ইরার সাথে আকাশের 2 বছরের সম্পর্ক। এই 2 বছরে যতগুলো ছেলে ইরাকে ডিস্টার্ব করেছে ওর সামনে, ওদের মধ্যে কোনো ছেলে বর্তমান বেঁচে নেই। কেন বেঁচে নেই তা আপনারা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। ওদের কি হয়েছে আর কিভাবে মারা গেল একটু পরে ভার্সিটি থেকে বের হবে। তখন 3টা কালো গাড়ি এসে ওর সামনে থামে। সে গাড়িতে উঠে পড়ে। আপাতত একটা সমুদ্রের ধারে এসে থামাও। ওখানে নামিয়ে দিয়ে তোমরা যে যার মতো ঘুরে চলে যাও। আমি ওখানে একা কিছুক্ষণ সময় কাটাবো। ওরা সমুদ্রের ধারে নামিয়ে দিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশ ওখানে বসে আছে আর 2 বছর আগে ঘটনাগুলো ভাবতে থাকে। 2 বছর আগে আকাশ ভার্সিটিতে ভর্তি হয়। প্রথম দিন একটা বাইক নিয়ে আসে, বাইক রেখে ভার্সিটির ভিতরে যায়। তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। ধাক্কা লাগারই কথা, কেননা দুজনের কালো চশমা পরে এসেছিল, সেই জন্য কেউ ঠিক মতো কাউকে দেখতেই পারেনি। একটু পরে ওই কানার বাচ্চা, চোখে কি কম দেখিস তুই? আমার তো মনে হয় আপনি নিজেও চোখে কম দেখেন। যত বড় মুখ না তত বড় কথা। এরকম ভাবে বলবেন না, কষ্ট হয় শুনলে। ফালতু কোথাকার। ইরা রেগে বের হয় ভার্সিটি থেকে। অন্যদিকে আকাশ ভিতরে এসে ক্লাস করতে থাকে। তখন অনেক মেয়ে ওর সাথে লাইন মারার জন্য ওর কাছে আসে, কিন্তু আকাশ ওদের কাউকে মোটো পাত্তা দিচ্ছে না। সেজন্য ওরা অনেকভাবে চেষ্টা করে চলেছে। এত অ্যাটিটিউড দেখাও কেন? আমাদের মধ্যে কাউকেই কি তোমার পছন্দ হয় না? কি হলো বলো? যেসব মেয়ে এরকম স্বভাবের, তাদের আমার মোটেও ভালো লাগে না। এরকম স্বভাব বলতে? গায়ে পড়া স্বভাব। তুমি আমাদের খারাপ মেয়ের সাথে তুলনা করছো? ধরে নাও তেমনই কিছু। সে যাকে, তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চায় না। তোমার এই অ্যাটিটিউড আমরা দুইজন ভেঙে দিব, শুধু ক্লাস শেষ হোক। দেখা যাবে কে কি করতে পারে। কিছুক্ষণ পর স্যার এসে ক্লাস করতে থাকে। ক্লাস শেষ করে আকাশ এসেছে ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। তখন নিহা আর রিয়া আকাশের সামনে এসে বসে। এবার কোথায় পালাবে? আমি এখানে পালানোর জন্য আসিনি। তাছাড়া আমি কোথাও পালাই না, উল্টো সবাইকে পালানোর জন্য বাধ্য করি। ও, তাই নাকি? তাহলে সাহস থাকলে আমাদের এখান থেকে সরিয়ে দেখা। আকাশ ওদের এখান থেকে উঠে যেতে বলে, কিন্তু ওরা উঠতে রাজি না। সেই জন্য ওদের দুজনকে 2টা থাপ্পড় দেয়। ওরা মুখে হাত দিয়ে বসে আছে। তোর এত বড় সাহস, তুই আমাদের থাপ্পড় মারছিস? এরপর বেশি কথা বললে আরো কয়েকটা থাপ্পড় দিব। নিহার রিয়া চলে যায় ওখান থেকে। কিছুক্ষণ পরে আকাশ বের হতে যাবে, তখন খেয়াল করে কিছু ছেলে ওর সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা কারা? আমরা কারা সেটা তোর না জানলেও চলবে। তুই এটা বল, ওদের কেন থাপ্পড় দিয়েছিস? আমি ওদের থাপ্পড় দিয়েছি আমার পিছনে লাগার জন্য। রবিন, ও মিথ্যা বলছে। উল্টো আমাদের বাজে প্রস্তাব দিয়েছে। কি? ও,
এত বড় সাহস? আবার এটাও বলেছে আমাদের নাকি পরের বার দেখলে ওইটা করবে। কোনটা? তুই কি হাদারাম? বুঝিস না কোনটার কথা বলেছি আমি? এবার বুঝেছি। তোরা যা এখান থেকে, আমি ওকে দেখে নিচ্ছি। ভালো করে মারিস। তোরা যা এখান থেকে, আমি এদের দেখে নিচ্ছি। নিহা, চল এখান থেকে। ওরা যাওয়ার পরে রবিনের বন্ধুরা চারপাশ থেকে ঘিরে দাঁড়ায়, কিন্তু ওরা এটা জানে না কত বড় ভুল ওরা করতে যাচ্ছে। ওকে, ভার্সিটির ওই কোনায় নিয়ে আয়। তুই যা, নিয়ে আসতেছি। এইদিকে ওরা আকাশকে জোরাজোরি করে নিয়ে যায়। তবে আপনারা কি ভাবছেন ওরা আকাশের ক্ষতি করতে পারবে? আসলে ব্যাপারটা তা না, একটু পরেই জানতে পারবেন। কোনায় নিয়ে আসার পর ওর সাথে কি কি করা যায় বলতো? আমি তো বলি প্রথমে ওকে খালি শরীরে কিছুটা পথ হাঁটবো, তারপর কি করবি? তারপর আর কি করব, ওখানেই মারা শুরু করব। এই, তুই নিজে থেকে এইগুলো খোলা শুরু করবি নাকি আমরা হাত লাগাবো? তার চেয়ে ভালো তোমরাই হাত লাগাও। আমি হাত লাগালে তো তোমরা এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। ও তাই নাকি? আচ্ছা, তাহলে তুই হাত লাগিয়ে দেখা, বাকিটা আমরা না হয় দেখে নিব। ঠিক আছে, এত করে যখন বলতেছো তখন কি আর করার। এরপর শুরু হয় ওদের মধ্যে মারামারি। তবে ওরা কেউ আকাশের সাথে পেরে ওঠে না, কেননা ওরা তো মারামারি পারে না, ওরা শুধু ভয়টা দেখতে পারে। কিছুক্ষণের মধ্যে ওদের মোটামুটি করে মারতে থাকে। ওরা সবাই মার খেয়ে শুয়ে পড়ে, কারো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কে তুই? এরকম ফাইট তো মুভিতে হয়। ধরে নে তাহলে এটা একটা মুভি, তোরা হচ্ছিস ভিলেন আর আমি ওই মুভির নায়ক। এখন এখান থেকে যাবি নাকি আরো মার খাবি? যাচ্ছি যাচ্ছি, তাও আর মেরো না। ভাগ এখান থেকে। ওদের সাথে আকাশও বের হয়। ওখান থেকে বের হওয়ার পর সামনে যেতেই দেখা হয় ইরার সাথে। এখন বলবেন ইরা কিভাবে আসলো? ভাই, এখন এইটার ব্যাখ্যা দিতে হলে অনেকটা সময় চলে যাবে। ওদের দেখে কি রে, তোদের মারলো কেন? তুই কি কানা নাকি? কানা কেন হব? আমরা সবাই আহত, আর ওই ছেলেটার কিছুই হয়নি। এটা দেখে কি বুঝতে পারছিস না কি হয়েছে এখানে? ওহ, একাই তোদের 6 জনকে মেরেছে? তুই কি কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য এখানে এসেছিস? এই জন্য গুন্ডামি আমার একদম পছন্দ না। তোরা তো কোনো কথাই শুনিস না আমার। ওই ছেলেটা তো নিহা আর রিয়ার সাথে খারাপ ব্যবহার করেছে, সেই জন্য আমি চেয়েছি। চাইতে এসে উল্টো মার খেয়ে গেলি? তেমনই কিছু হয়েছে। এদিকে আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরার চোখের দিকে তাকিয়ে আকাশে একরকম মায়ায় পড়ে যায়। কোনো কিছু না বলে চলে আসে ওখান থেকে। ওখানে আসার পর কেমন কাটলো আপনার প্রথম দিন? অনেক ভালো কেটেছে। এখন একটা কাজ করতে হবে। কি কাজ? শুধু আমাকে এই ড্রেস চেঞ্জ করে যেতে হবে। কিন্তু কেন বস? মেয়েরা উত্ত্যক্ত করে বেশি। ওদের মেরে ফেলেননি তো? আরে ওরা সাধারণ মেয়ে ছিল, সেজন্য তেমন কিছু বলেনি। সে যাকে আমার জন্য একদম সাদাসিধে পোশাক নিয়ে আসো। এক কথায় আমার পুরো পার্সোনালিটি যেন বদলে যায়। ঠিক আছে, তাই হবে। আমি ততক্ষণে একটু সেলুনে এসে ঘুরে আসি, চুলগুলো ঠিক করে আসি। এইদিকে সেলুনে এসে পুরো চেঞ্জ করে ফেলে চুলের স্টাইল। একটু পরে এসে গোসল করে নেয়। এদিকে আবি সব রকম পোশাক নিয়ে আসে। আবির, এত পোশাক কেন? কি রকম পোশাক পছন্দ হবে তা তো জানি না, সেজন্য আমি সব রকম পোশাক নিয়ে এসেছি। এখন এখান থেকে যেগুলো পোশাক পছন্দ হবে সেগুলো আমি আপনার জন্য নিয়ে আসব। রবি কি কল করছিল? কল তো দিয়েছি, কিন্তু ওর কথাবার্তা তেমন সুবিধার মনে হলো না আমার। কেন, কি হয়েছে হঠাৎ করে? কি হয়েছে তা তো জানি না, তবে আপনি একবার ওর সাথে কথা বলে নিলে ভালো হতো। ঠিক আছে, যাও তাহলে। নিন, কথা বলুন। আকাশ কথা বলতে থাকে। কথা বলার রবি? একটা পর্যায়ে তুমি শিওর তো কি বলতেছো? আমি শিওর আছি। এই বলে রবি কল কেটে দেয়। এবার আকাশ চুপ থাকতে পারেনি, সেই জন্য আবির, আমার গাড়ি রেডি করো। একা যাবেন? হ্যাঁ, একাই যাবো। তাহলে সবটা রেডি করতেছি। 10 মিনিট পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে চলে আসে রবির কাছে। রবি তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। একে আপনি এখানে? অবাক হওয়ার মতো তেমন কিছু হয়নি, তোর সাথে আমার কথা আছে, তোমরা বাইরে যাও। আকাশের কথায় ওরা কেউ বাইরে যাচ্ছে না, সেই জন্য
তোমাদের আমি যেতে বলেছি। আমরা আপনাকে চিনি না, নাই আপনার কথা শুনবো। তাহলে শুনবি না আমার কথা? আচ্ছা, এখানে থাক তোরা। তা রবি, আমার সাথে হঠাৎ বেইমানি করার কারণ কি ছিল? কারণ একটাই, ডলারের জন্য। তো আমাকে বলতে পারতি, সেটা তো করিসনি। বলিনি, সেটা আমার ইচ্ছে। তোর কি একটুও ভয় করে না? ভয় কেন করবে? তাই এখন কার সাথে কাজ করা শুরু করলি? কার সাথে আবার? জাফর ইকবালের সাথে। তুই কি জানিস না জাফর আমাদের শত্রু ছিল? জানি। এখনও আপনার শত্রু, আমার না। ও আচ্ছা, তাই বল। তাহলে বুঝা গেল অনেক কিছুই। এবার আসতে পারেন। তোর জন্য একটা গিফট এনেছি, এই নে ধর। কি আছে এখানে? পরে খুলে দেখিস সবাই মিলে। কথাটা বলে চলে আসে গাড়ির কাছে। এইদিকে রবি বক্স খুলে দেখে একটা হরের পুতুল, তার রক্ত মাখা। এটা দেখে ঘাবড়ে যায়। পর সামনের দিকে তাকিয়ে দেখে আকাশ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এতে রবির সাথে সাথে বাকিরাও ভয় পেয়ে যায়। ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো, এতে তুই রাজি হয়ে যাবি, কিন্তু তুই তো রাজি হলি না। সেজন্য তোকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। সেজন্য তোকে যে মরতে হবে। প্লিজ বস, আমাকে ছেড়ে দিন। আমি আবার আপনার দলে আসতে প্রস্তুত। আমার দলে কোনো বেইমানির কোনো জায়গা হয় না। পুরো ম্যাগাজিনের যত বুলেট আছে সবগুলো বুলেট রবি আর ওর লোকদের মেরে ফেলে। ওখানে ক্যামেরা ছিল, সেই জন্য ওই ক্যামেরা সাথে সাথে নষ্ট করে দেয়। সাথে সাথে হাইড্রো অক্সিগুলো নষ্ট হয়ে যায়। কেননা আকাশ যা কিছু করে না কেন এর কোনো প্রমাণ সে রাখে না। সেই জন্য আকাশের সম্পর্কে কোনো তথ্য পুলিশ বা অন্য কারো কাছে নেই। রবিকে মেরে ওখান থেকে চলে আসে। এইদিকে জাফরের কাছে খবরটা চলে যায়। বস, একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? রাকিবকে তো কেউ বা কারা যেন মেরে ফেলেছে। কি বলছিস? কে মারলো? বস, রবি যার হয়ে কাজ করে ও মারেনি তো। ও কি করে জানবে রবি যে আমার হয়ে কাজ করে? জানার তো কথা। তাহলে একটা লোককে হারিয়ে ফেলেছি। এখন কি করবেন বস? ওর জন্য লোকদের এবার কিনতে হবে। কিন্তু ওরা কি রাজি হবে? যত বেশি ডলার দিব ওরা তত বেশি রাজি হবে। এইদিকে ওদের কথা তো শুনলেন। অন্যদিকে আকাশের আন্ডারের সব লোকদের বসদের খবর দেওয়া হয়। ওদের কেন খবর দিবেন? কথা আছে ওদের সাথে। কি কথা থাকবে? কালকে মিটিংয়ে না হয় বলবো। সেই জন্য ওই জায়গাটা পুরোটা কভার করো। ঠিক আছে, তাই করব। পরের দিন সব লোকগুলো মাফিয়ার বস ওখানে আসে। প্রায় 20 জন হবে। তবে এই 20 জনের আন্ডার আবার শত শত লোক কাজ করে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। চলুন এবার মিটিং শুরু করি। মিটিংয়ে সবাই বসে আছে। কিছুটা পরে ওখানে আকাশ আসে। সবাই আকাশকে দেখেই দাঁড়িয়ে যায়। ওখানে বসতে বসতে আকাশও সবাইকে বসার জন্য বলে। তোমাদের এখানে ডাকার একটা কারণ হচ্ছে জাফর ইকবাল। কেননা জাফর ইকবাল রবিকে কিনে নিয়েছে। সেজন্য আমি রবিকে মেরে ফেলেছি। রবিকে আমি অনেকবার বলেছি জাফরের সাথে কাজ না করতে, কিন্তু ও শোনেনি আমার কথা। তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা সেটা আমাকে বলবে, কিন্তু তা না করে তোমরা যদি অন্য কারো কাছে অফার পেয়ে সেখানে চলে যাও, তাহলে তোমাদের অবস্থাও কিন্তু রবির মতোই হবে। আপনারা কিন্তু জানেন জাফর আমাদের থেকে কিন্তু শক্তিশালী না। সেজন্য ও আপনাদের লোভ দেখাবে। যদি আপনারা এই লোভে চলে যান তখন কিছুই করার থাকবে না আমাদের। আকাশ আর আবিরের কথা শোনে। সবাই আকাশকে বলো কেউ ধোকা দেবে না। সেই জন্য আকাশও খুশি হয় ওদের কথায়। তাহলে ওই কথাই রইল, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আবির, চলো তাহলে। আজকের মিটিং শেষ করে ওরা বেরিয়ে পড়ে। এইদিকে জাফর অনেকভাবে চেষ্টা করেছে আকাশের লোকদের কেনার জন্য, কিন্তু ওরা আকাশের ভয়ে কোনোভাবেই রাজি হচ্ছে না। দুদিন পরেই আকাশ ভার্সিটিতে আসে। একদম সাদাসিধে ভাবে, এক কথায় এমন ভাবে এসেছে যে ওই আকাশ আর আজকের আকাশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ক্লাসে এসে বসে পড়ে। তখন খেয়াল করে নেহা, রিয়া, ওরা তিনজনেই ক্লাসে পড়ে। তবে ওরা দেখেও চিনতে পারছে না। ক্লাস করতে থাকে, তখন স্যার একে একে পড়া ধরতে থাকে। তখন আকাশকেও দাঁড় করায়। এই ছেলে, দাঁড়াও তো। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। জি স্যার, বলুন। তোমাকে তো আগে কখনো এই ক্লাসে দেখিনি। জি স্যার, আমি নতুন। তাহলে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু স্যার হলেও অনেক সাংঘাতিক একজন লোক। যদি মনে করো ভার্সিটিতে এসে আমার ক্লাসে যা খুশি করবে, এরকম কোনো কিছু
কিন্তু চলবে না। আপনি নিজেকে যতটা ভয়ঙ্কর মনে করতেছেন, আমি কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কি ভাবছো এরকম করে? আপনার ভয়ঙ্কর কানে শুনে তো স্যার অবাক হচ্ছি। তুমি জানো না এই ভার্সিটির বড় বড় নেতা আমার মুখের ওপর কথা বলতে ভয় পায়। কি বলেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমাকে বিশ্বাস করতে হলে আমাকে কি করতে হবে বলো? স্যার, আপনি কি পড়াতে এসেছেন নাকি কাউকে বিশ্বাস করাতে এসেছেন? আরে ইরা, রাগছো কেন? তোমরা তো সবাই জানো আমি কেমন। এই ছেলেটা তো নতুন, সেজন্য জানে না, তাই ওকে বুঝাচ্ছি। স্যার, এবার ক্লাস শুরু করেন। তাছাড়া এই ছেলের সাথে কথা বলে এতটা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ঠিক আছে, তাহলে সবাই বোর্ডের দিকে তাকাও। এখানে কিছু হাতিয়ারের ছবি দেওয়া আছে, এইগুলো তোমরা দেখে থাকো। স্যার, এইসব জেনে আমাদের কি কাজ? এই সম্পর্কে তোমাদের জানা দরকার, বলা তো যায় না। একটা সময়ে এসে তোমরা এই জিনিসগুলো দেখবে, অথচ নামটা ঠিকমতো বলতে পারবে না, তখন তো সমস্যা। স্যার, এই বন্দুক তো অনেক অত্যাধুনিক। আমাদের সরকারি কোনো বাহিনীর কাছেও নেই এই অস্ত্র। তুমি কি করে বুঝলে? সচরাচর তো আমরা সব বাহিনীকে দেখেছি অস্ত্র সহ, কিন্তু এইগুলো আর ওদের কাছে যা আছে সেগুলোর মধ্যে পার্থক্য অনেক বেশি। তুমি কি জানো এগুলো সম্পর্কে? এদের কি কাজ? স্যার, এসব আমি জেনে কি করব? তোমাদের কিছু কিছু কথা বলার ছিল। দেখো, বর্তমানে অনেক গ্যাং বের হয়েছে, ওরা এই সব অস্ত্র ব্যবহার করে। সরকার থেকে বলা হয়েছে এইসব অস্ত্র যেন সবাইকে দেখানো হয়, যেন এরকম কোনো অস্ত্র কোথাও দেখলে তা যেন সরকারকে জানানো হয়। এতক্ষণে বুঝতে পেরেছি আসল কাহিনী। কিন্তু স্যার, এসব হাতিয়ার তো আপনি চাইলেও সরাসরি দেখার সুযোগ পাবেন না কখনো। সেজন্য কেউ যদি দেখো এই অস্ত্রগুলোর কাছে, তাহলে ছবি তুলে রাখবে। তাহলে তাহলে ওই সব ছবি সরকারকে দেখাবো। ঠিক আছে স্যার, কিন্তু স্যার, এর মতো একটা ছেলে আমাদের সাথে পড়বে, এটা ভাবলেই তো মনে ঘেন্না আসে। দেখো, কোনো কিছু বলার নেই, এটা কারোর ব্যক্তিগত পড়াশোনার জন্য বানানো হয়নি। সরি স্যার, আমি ওই রকমভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি এর সাথে আমরা ক্লাস করব কি করে? দেখুন, হতে পারি আমি গরিব, কিন্তু তাই বলে এরকমভাবে অপমান করতে পারেন না আমাকে। তোর মতো ছেলের আবার মান থাকবে? একদিন দেখবেন এই ছেলেকে হয়তো আপনার পছন্দ হয়ে গিয়েছে। এরকম স্বপ্ন তুই সারা জীবন ধরে দেখতে থাক। বেশি দিন কিন্তু লাগবে না। ইরা এবার রাগ করে রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ তো বসে আছে। এইদিকে ইরা যাওয়ার একটু পরে ওর বান্ধবীগুলো বের হয়ে যায়। এইদিকে ক্লাসও শেষ হয়ে যায়। একটু পরে আকাশ বের হয়ে আসে। তখন ওর এই সামনে আবার রবিন দাঁড়িয়ে আছে, ওর পিছনে আছে ইরা আর ওর বান্ধবীরা। ওদের দেখে বুঝতে বাকি রইল না যে এটা যে ইরাই করেছে। তবে রবি তো এটাও জানে না কয়েকটা দিন আগে যার কাছে মার খেয়েছে আজকে সেই আকাশ ওর সামনে দাঁড়িয়ে আছে। আজকে শুধু পোশাক চেঞ্জ করে এসেছে বলে কেউ চিনতেই পারছে না। ওই দাঁড়া তুই। আমাকে বলছেন? তোকেই বলছি। জি বলুন। ওদের কি বলেছিস তুই? তার জন্য আপনার কি কাজ? তুই তো বড্ড বেয়াদবি করছিস, তোকে তো একটা শিক্ষা দিতে হবে। কয়েকদিন আগে তো একটা ছেলে আপনাকে কুকুরের মতো মেরেছে, ওই মার্কেও কি আপনার শিক্ষা হয়নি? তুই কি করে জানিস? আমি কি করে জানি সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে ওই মার খেয়েও যেখানে আপনার শিক্ষা হলো না, সেখানে বাকি কি আর বলবো? বন্ধু, এই ছেলে তো তোকে রীতিমতো অপমান করতেছে। আমি তো তাই দেখতেছি। রবিন, তুই ওকে মারতে থাক, এত কথা না বলে। ওকে মারলেই কি তুই খুশি হবি? অবশ্যই খুশি হব। তাহলে তুই শুধু দাঁড়িয়ে দেখ। আমি একটু সাইডে দাঁড়াই তাহলে। তোরা একে ধর, আমি মারতেছি। সাহস থাকলে একাশে দেখা। আমার সাহস বরাবরই বেশি। সেই জন্য তো কুকুরের মতো দল বনে এসেছিস আমাকে মারার জন্য। একটা কথা মনে রাখবি, বাঘ আর সিংহ কিন্তু একাই শিকার করে। কি তুই আমাকে কুকুর বললি? যদি নিজেকে কুকুর বলে মনে করিস তাহলে ওদের ন্যায়, যদি বাঘ মনে করিস তাহলে একাই লড়াই কর আমার সাথে। রবিন, ভয় পাস না,
ওর এই অবস্থা দেখে মনে হয় না তোর সাথে 1 মিনিট টিকবে। সেটা তো বুঝলাম। এইদিকে শুরু হয় রবিন আর আকাশের মধ্যে মারামারি। প্রথম দিকে আকাশ ইচ্ছে করে কয়েকটা মার খেয়ে নেয়, কেননা এতে করে রবিনও খুশি হবে, কেননা ও মনে করবে সে সেরা। কিন্তু একটু পরে আকাশ রবিনকে 2টা জায়গায় 2টা ঘুষি মারে। এতে রবিন ওখানে চিত হয়ে পড়ে যায়। বাকিরা তো এটা দেখে অবাক হয়ে যায়। এবারও সবগুলো বন্ধু আসে মারার জন্য। আকাশ ওদেরকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে আকাশের শার্ট ছিঁড়ে যায়। এতে আকাশের জিম করা বডি দেখা যাচ্ছে। জিম করা বডি দেখে ছেলেগুলো তো অবাক হয়ে যায়, সাথে ইরা আর ওর বান্ধবীগুলো। এই ছেলে তো দেখি বডি বিল্ডার। ওয়াও, এত সুন্দর বডি! আমি তো দেখেই ফিদা। সত্যি এত সুন্দর বডি তো শুধু মুভিতেই দেখতে পেয়েছি, আজকে তো প্রথম দেখছি। দেখ, সবাই একসাথে আসবি, একসাথে 2 মিনিটের বেশি সময় নেব না, এর বেশি সময় তোদের দিব না আমি। এবার ওরা একসাথে আসে, কিন্তু এবারও ইচ্ছে করে মার খায়। তবে এবার ওদের মারে না। কেন মারে না তা আপনারা পরে জানতে পারবেন। ওদের থেকে মার খেতে থাকে, এতে এরা তো খুশি হয়। যাক, ভালো করে মার খেয়েছে, আর মারতে হবে না। তুই খুশি হয়েছিস? হুম, অনেক খুশি। চল তাহলে এখান থেকে যাই। হুম, চল। এদিকে আকাশ হসপিটালে আসে, এসে ডক্টরের সাথে দেখা করে চিকিৎসা নিতে থাকে। সন্ধ্যার দিকে আকাশ যখন ওর আস্তানায় আসে, তখন একরকম অবস্থা দেখে বাকিরা তো অবাক হয়ে যায়। এরকম অবস্থা হলো কি করে বস? ওকে নিয়ে ভাবতে হবে না। তা জাফর কি আমাদের কোনো লোকের সাথে কি কন্ট্যাক্ট করেছে? করেনি তো কোনো কন্ট্যাক্ট, কিন্তু আপনার এই অবস্থা। ও কিছু না, এসব নিয়ে ভাবতে হবে না তোমাকে। কিন্তু তারপরেও আপনাকে মারার সাহস পায় কে? বললাম তো, এসব নিয়ে ভাবতে হবে না। কালকে কিছু হাতিয়ার আসবে, তুমি কয়েকজন লোককে নিয়ে হাতিয়ারগুলো নিয়ে আসবে। ঠিক আছে, ঠিকানা পাঠিয়ে দিয়েন। এবার কোনো কিছু চেঞ্জ হবে না, আগের জায়গায় থাকবে। ঠিক আছে। এইদিকে ইরা বাসায় আসে, তখন ওর বাবা মাকে কথাগুলো বলতে থাকে। ওর মা শুনে বলল, এটা কোনো কাজ করলি তুই? কেন মা, আমি কি করলাম? কি করলি মানে? তুই তো চেয়েছিস এরকম হ্যাবলা মার্কা ছেলে, একদম সহজ সরল একটা ছেলে। কিন্তু এটা কিন্তু বেশি সহজ সরল হয়ে গেল না? যত সহজ সরল হবে তুই, ততই ওর ওপরে তোর কথা চালাতে পারবি। ব্যাপারটা ঠিক বুঝলাম না আম্মু। দেখ, একটা কথা চিন্তা করে, তুই যদি ওর মতো একটা হ্যাবলা ছেলেকে বিয়ে করিস, তাহলে দেখা যাবে কি তুই সব সময় ওর কথার উপরে কথা বলতে পারবি। এক কথায় ছেলেটা তোর মুখের উপরে কথা বলতে পারবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে কি ওই ছেলের সাথে মেশা শুরু করব? মেশার আগে এটা দেখ ছেলেটা কেমন, মনের দিক থেকে ভালো কিনা, ওইগুলো আগে বের করার চেষ্টা কর। তাহলে তো ওর সাথে কথা বলতে হবে, মিশতে হবে। তাহলে পরের দিন থেকে যখন আসবে তখন কথা বলা শুরু করিস। কিন্তু মা, ওই ছেলে হ্যাবলা হলেও জিম করা বডি আছে। হ্যাবলা ছেলেরা আজকাল জিম করে বেশি, তাহলে ওদের বডি শক্তি থাকে। তুইও ছেলেটার সাথে মোটামুটি কথা বলা শুরু করে দে। যদি ছেলেটা ভালো হয় তাহলে ওকে একদিন প্রপোজ করে দিস। ঠিক বলছো তো। যদি ছেলেটা ওই রকম হয় তাহলে অবশ্যই প্রপোজ করবি। কিন্তু ও আমার সাথে কথা বলতে চাইবে কিনা সেটাই আমি বুঝতেছি না। রিনাকে দিয়ে আমি যে ওকে মার খেয়েছি সেই জন্য। সমস্যা নেই, দুঃখ ভাব নিয়ে ছেলেটার সামনে যাবি আর সরি বলে দিবি। দেখবে ছেলেটা এমনিই তোমাকে মাফ করে দিয়েছে। ঠিক আছে, তাই হবে। পরের দিন আবির গাড়ি আর সাথে কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে, কেননা ওদের কিছু হাতিয়ার আনতে যাওয়ার কথা ছিল, সেগুলো আনতে যাচ্ছে। ওখানে যাওয়ার পর বস পাঠিয়েছে হাতিয়ারগুলো নেওয়ার জন্য। ওনাকে একটা কল দিন তো। আমার মুখের কথায় কি বিশ্বাস হচ্ছে না? আমাদের বস বলে দিয়েছে যার মাল তার সাথে যেন কথা বলে, তারপর আমরা মালগুলো ডেলিভারি করি। আবির কল দিয়ে আকাশের সাথে লোকটার কথা বলিয়ে দেয়। কথা শেষ হলে সব হাতিয়ার গাড়িতে তুলে দেয়। হাতিয়ার তো দিলে, কিন্তু বুলেট? বলে তো আপনার স্যারের কাছে আছে। ঠিক আছে, গেলাম তাহলে।
ওরা বের হয়ে আসতে থাকে। কিছু দূর আসার পর ওরা খেয়াল করে সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। সেজন্য আবির গাড়ি থামিয়ে কল দেয় আকাশকে। হ্যাঁ বলো, সামনে তো পুলিশ, কি করব? কতজন আছে পুলিশ? এইতে 10 জনের মতো। তোমাদের কাছে কি কোনো হাতিয়ার নেই? কিন্তু বুলেট তো নেই। প্রতিটা হাতিয়ারের হাতে বুলেট লোড করা থাকে, শুধু বাড়তি বুলেটগুলো আমাদের আস্তানায়। এখন কি করব? ওখান থেকে হাতিয়ারগুলো ব্যবহার করো। মেরে ফেলবো কি সবাইকে? প্রথমে ওদের সতর্ক করো, যদি না শুনতে চায় তাহলে পায়ে গুলি করো, এতে না হলে মেরে ফেলো, কেননা এর চেয়ে বেশি সুযোগ দিলে ওরা তোমাদেরই মেরে ফেলতে চাইবে। আচ্ছা, তাই করতেছি। ওরা প্রথমে মাইকে ওরা প্রথমে মাইকের সাহায্য বলে, কিন্তু পুলিশগুলো কোনোভাবেই শুনতেই পাচ্ছে না। সেজন্য বাধ্য হয়ে ওদের পায়ে গুলি করে। এতে ওরা বুঝতে পারে এরা ওদের মারতে চায় না, শুধু সরে যাওয়ার জন্য বলতেছে। সেজন্য পুলিশগুলো সরে যায়। পরবর্তীতে ওরা হাতিয়ার নিয়ে চলে আসে, সেগুলো আস্তানায় এনে রেখে দেয়। বস, এত হাতিয়ার কেন আনালেন? আমাদের 20 জন লোকের সাথে এগুলো পাঠিয়ে দাও, তারা যেন এইগুলো তাদের লোকদের ভাগ করে দেয়। যত পাওয়ারফুল অস্ত্র থাকবে ততই শত্রুপক্ষ ভয় পাবে। তাহলে ওদের ডেকে পাঠাই, ওরা না হয় এসে নিয়ে যাবে। তাহলে আমাদের মিটিং রুমে নিয়ে যাও, ওখানে সবাইকে আসতে বলো, সাথে এই ডলারগুলো ওদের ভাগ করে দাও। আচ্ছা, তাই করব। আকাশ ওর কাজ শেষ করে চলে আসে ওখান থেকে। এইদিকে 2 দিন পরে আকাশ ভার্সিটি আসে মোটামুটি সুস্থ হয়ে। তখন ইরার সামনে এসে পড়ে। কি ব্যাপার, আপনি এখানে কেন? সরি বলার জন্য এসেছি। সরি কেন? তাও কিসের জন্য? আমার কারণে রবিন তোমাকে মেরেছে, সেই জন্য সরি বলতে এসেছি। আরে সরি বলতে হবে না, আরে, দোষ তো আমারই। এসব বলে লজ্জা দেবেন না। সত্যি বলেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তো বন্ধু হতে পারি, তাই নয় কি? বন্ধু কেন? বন্ধু হলেই তো একজন আরেকজনকে ভালোভাবে জানতে পারবো। বন্ধুত্বের পর কোনো কিছু যেন না হয়। সত্যি বলেছি, আর কোনো কিছু আসবে না এর মধ্যে। ঠিক আছে, শুধু বন্ধুত্ব। চলো, আমরা তাহলে ওই দিকটাই বসি। ঠিক আছে, চলো তাহলে। ওরা ওখানে বসে কথা বলতে থাকে। ইরা তো ওর ব্যাপারে বলতে থাকে, সাথে আকাশের সম্পর্কও জানতে থাকে। দুজনের কথা দুজন জানার পর তোমার তো অনেক কষ্ট হয়েছে ছোটবেলায়। কষ্ট তো হবেই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে কষ্ট তো হবেই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সুখে আছো। বাবা মা একমাত্র মেয়ে বলে কথা, ভালো তো আমাকে থাকতেই হবে। যাক, বুঝতে পেরেছি কথাগুলো। ছি ছি, আচ্ছা, তুমি সিগারেট বা নেশা করো? আমি এগুলো তো ছুঁয়েও দেখি না। সত্যি বলছো তো? সত্যি বলছি। ঠিক আছে তাহলে, কখনো যেন তোমাকে খেতে না দেখি। যেখানে খাই না সেখানে দেখবে কি করে? তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও, দরকার পড়লে কল দিব। ঠিক আছে, দাও তাহলে। ইরার নাম্বার নেয়। ওরা ওখানে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে ইরা ওখান থেকে চলে আসে। এদিকে আকাশও চলে যায়। একটু পরে ইরা ক্যান্টিনে এসে দেখে রিয়া, নিহা, রবিন ওরা নাস্তা করতেছে। সেই জন্য ওদের কাছে যায়। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপারে? ও তো ছেলেটাকে মার খাওয়াতে অনেক সাহায্য করেছিল, তাহলে আজকে এইভাবে কথা বলার কারণ কি শুনি? ওহ, তোরা বুঝবি না। প্রেমে পড়ে গিয়েছিস নাকি? কি? ইরা ওর মতো ছেলের সাথে প্রেম করবে? এটা তো শুনলেই হাসি পায়। আমার তো এখনই হাসি পাচ্ছে। তোদের হাসি দেখলে মন চায় তোদের ওপর কয়েকটা লাফিয়ে দেই। আমরা কি করেছি? কোনো কিছু না করার জন্যই তো বললাম। এত ছেলে থাকতে ওই ছেলেকেই কেন তোর রিলেশন করতে হচ্ছে বল তো আমাকে। সেসব এখন বলা যাবে না, নাই বলতে চাই আমি। তোরা কিন্তু ভুলেও আকাশকে নিয়ে কোনো কিছু বলবি না। ঠিক আছে, তোর মুখের দিকে তাকিয়ে কিছু বলবো না তাহলে। কয়েকদিন পরে ইরা আকাশের সাথে একটা পার্কে এসে দেখা করে। কি ব্যাপার, এত লেট কেন হলো তোমার? আমি তো হেঁটে আসি, সেজন্য লেট হয়। কিন্তু তুমি তো ট্রেন করে আসতে পারো। ট্রেনে করে তো সব জায়গায় যাওয়া যায় না। আমরা এখন যেখানে আছি এটার আশেপাশে তো কোনো ট্রেন চলাচল করে না। এটা ঠিক বলেছো, কিন্তু বাসে করে তো আর আসতে পারে।
বাসে করে আসবে কিভাবে? ডলার তো থাকে না ঠিক মতো। এই নাও, এইগুলো তোমার কাছে রাখো। তুমি এরপর থেকে এই ডলার দিয়ে ভাড়া দিবে। তারপর আমার সাথে তুমি দেখা করবে। ঠিক আছে, কিন্তু তুমি চলবে কিভাবে? এত ফকির নই, বুঝলে? হুম, বুঝলাম। ওরা কথা বলতে থাকে, তখন কিছু ছেলে ওদের আশেপাশে আসে, এসে দাঁড়িয়ে ওদের বাজে বাজে কথা বলতে থাকে। আজকাল মেয়েদের রুচি এত বাজে হয়ে গেছে, আমাদের মতো ছেলেকে রেখে এরকম একটা হ্যাবলা ছেলেকে নিয়ে বসে আছে, ব্যাপারটা কি বলতো? আপনারা কি আমাকে বলছেন? তোকেই তো বলছি। তা শোন, তোকে যে কথা বলতে এসেছি, তোর মায়ের মেয়েটাকে আমার হাতে তুলে দে। যত ডলার চাইবি আমরা তোকে দিয়ে দিব। দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি করলে কি করবি তুই? আমি এখন তো কিছু করব না, কিন্তু পরবর্তীতে কি কি হবে তা তোরা ভাবতেও পারবি না। তোর কি মনে হয় তোর এই কথা শুনে আমরা ভয় পেয়ে যাব? তোরা এখন ভয় না পেলেও এমন একটা সময় পাবি, তখন দেখবি ক্ষমা চেয়েও কুল পাবে না। এই ছেলে দেখি বড্ড বেশি কথা বলে। আকাশ, চলো এখান থেকে। আর থাকা যাবে না। ইরা আকাশকে নিয়ে উঠে যাবে, তখনই ওখানে ছেলেটি ইরার হাত ধরতে যায়। আকাশ ছেলেটির হাত ধরে ফেলে। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? এই বলে আকাশকে থাপড় মারতে যাবে, তখনই ওখানে সিকিউরিটি চলে আসে, যার কারণে ওরা ওখান থেকে চলে শোনো যায়। না, এইদিকে তোমার কি কোনো মরদ নেই ওদের সাথে মারামারি করার? আমি তো মারামারি পারি কিছুটা, কিন্তু এতগুলো লোকের সাথে তো পারবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন চলো বাসায় ফিরে যাই। কিছুটা পরে ইরা বাসায় চলে আসে, তবে আকাশ চায়নি, সেই জন্য আবিরকে কল দেয়। আবির, কোথায় তুমি? এই তো আসি রাস্তায়। পার্ক থেকে কত দূরে হবে? এই তো 20 মিনিটের দূরে। তাড়াতাড়ি করে পার্কে আসো। জি, আসতেছি। কিছুক্ষণের ভিতরে আবির ওখানে চলে আসে, এসে আকাশকে জিজ্ঞাসা করে। আকাশ কিছু কথা বলতে থাকে, সেগুলো শোনার পর আমার সাথে চলুন। হ্যাঁ, চলো। আবির ওই পার্কের কন্ট্রোল রুমে আসে, ওখানে সিসিটিভি চেক করতে থাকে। প্রথমে তো ওরা না করে, কিন্তু আবির ওদের কয়েকটা মার দিতে ওরা রাজি হয়ে যায়। একটু পরে আকাশ সিসিটিভির মধ্যে ওদের ছবি দেখতে পায়। আবির, এরাই ওই ছেলেগুলো। তা কি করতে হবে ওদের? এখানে যতগুলো ছেলে আছে সবার একটা করে হাত কেটে ফেলবে। প্রথমে অনেক মারবে, যেন ওরা কষ্ট অনেক পায়। এরপর ডান হাত কেটে ফেলবে। এইটুকু অপরাধের জন্য হাত কাটা কি ঠিক হবে? তার চেয়ে বরং ওদের এমনভাবে মারবো ওরা যেন 3-4 মাস হাসপাতালের থাকতে হয়। ঠিক আছে, তাই করো। ওখান থেকে ওরা চলে আসে। একটু পরে আকাশ এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আজকের ঘটনাগুলো ইরার ওর মাকে বলতে থাকে। সবটা শুনে ছেলে দুইজনের সাথে মারামারি করতে পারে, কিন্তু এর বেশি লোকের সাথে পারে না। তেমন কিছু না আম্মু। আচ্ছা, এরপর দেখ কি হয়। আচ্ছা, দেখবো। এইদিকে আবিরও ছেলেগুলোকে খুঁজে বের করে। আকাশ যেমন ভাবে বলেছে ওদের ঠিক তেমন ভাবেই মারতে থাকে। মারতে মারতে ওদের অজ্ঞান করে ফেলে। এরপর ওরা আবার হসপিটালে নিয়ে আসে চিকিৎসা করতে। দুদিন পরে ওরা আবার একটা রেস্টুরেন্টে দেখা করে ওখান থেকে বের হয়। পথের মধ্যে আবারও কিছু ছেলে বাজে কথা বলতে থাকে। এবারও ইরার রাগ হয় অনেক বেশি, এবং আকাশ এবারও ওদের অন্যভাবে শায়েস্তা করতে থাকে। যদিও এইসব কিছু ইরা জানে না। একটু পর আচ্ছা আকাশ, একটা কথা বলো তো। কি কথা? আজকে এই পার্কে ওই ছেলেগুলো নেই কেন? সেটা তো আমি জানি না, মনে হয় আজকে ওরা আসেনি। হতেও পারে। এইভাবে কয়েকটা দিন যাওয়ার পর ইরা পুরোপুরিভাবে আকাশের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। তবে এখনো খারাপ কোনো দিক আকাশের দেখেনি বা এখনো পায়নি। কয়েকদিন পর ইরা ওর মায়ের সাথে আলাপ করতে থাকে। আম্মু, আম্মু, কি হয়েছে বলবি তো? এইভাবে চেঁচাচ্ছিস কেন? আমি কি আজকে প্রপোজ করে দিব? আকাশের সম্পর্কে খারাপ কিছু যদি নাই পেয়ে থাকিস তাহলে প্রপোজ করে দে। তুমি যখন বলেছো তখন কালকেই কল দিব। পরের দিন ওরা ভার্সিটিতে ক্লাস শেষ হলে হীরা আকাশকে নিয়ে বাগানের সাইডে আসে। ওখান থেকে একটা গোলাপ নিয়ে আকাশকে প্রপোজ করতে যাবে। তখনই ওখান থেকে একটা ছেলে আসতে থাকে, কিন্তু ইরা বা আকাশ ওরা কেউ খেয়াল করেনি। আই লাভ ইউ আকাশ। আই লাভ ইউ টু, ইরা। কথাটা শুনে ইরা তো আকাশকে জড়িয়ে ধরে রাখে, আর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে চলে যাবে না তো?
যদি যাওয়ারই হতো আরো আগেই চলে যেতাম, এত দূর পর্যন্ত আসতাম না কখনো। তুমি তো জানো আমি তেমন কিছুই পারি না, তোমাকে রক্ষা করবো কিভাবে? দুজনে মিলে একটা ব্যবস্থা না হয় করে নিব। সত্যি বলছো তো? হুম, সত্যি বলছি। এইভাবেই 2-3 মাস কেটে যায়। ইরা আকাশ ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসতে থাকে। কিন্তু এর কিছু মাস পরে ইরা কেমন জানি বদলে গেছে। আগের মতো আকাশের সাথে হ্যাঁ, কথা বলে না, না মেশে, সেই জন্য। আচ্ছা চলো, কালকে আমরা দেখা করি। তাছাড়া কালকে আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হবে। ঠিক আছে, আমি চলে আসবো। পরের দিন ওরা একটা ভালো জায়গায় এসে দেখা করে। অনেক ভালোই যাচ্ছিল ওদের দিনটা, কিন্তু বিকাল বেলায় কিছু ছেলে ওদের কাছে আসে। কি ব্যাপার, এত সুন্দর পরীর সাথে এই ভূতটা কে? তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি? তোর সাথে থাকা মেয়েটার সাথে কাজ করার জন্য ইচ্ছে করছে। এদিকে আকাশ উঠে ছেলেটার কলার ধরে। এইদিকে ইরা তো সেই প্রথম থেকে অপমানিত হয়ে আসছে যখন থেকে আকাশের সাথে মেশা শুরু করেছে। এদিকে ছেলেটাকে একটা ঘুষি মারে। তুই এখানেই দাঁড়া, আমি আমার লোকদের নিয়ে আসতেছি। আজকে তোর এমন হাল করব যে সারা জীবন তুই মনে করবি তোর সাথে মেয়েটাকে তো শুধু। এই বলে ছেলেটা চলে যায়। কথাগুলো শুনে ইরা আকাশকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তোর সাথে আমি কোনো রিলেশন রাখবো না। রিলেশনের 1 বছর পূর্ণ হতে চলেছে আর তুমি এখন এই কথা বলছো? তোর সাথে থাকলে আমাকে এরকমভাবে অনেক অপমান হতে হবে, সেই জন্য তোর সাথে আজকেই আমি সব সম্পর্ক ভেঙে দিলাম। এই কথা বলে আকাশ ইরাকে জড়িয়ে ধরে। এরপর কি হয়েছে তা তো আপনারা প্রথম পর্বেই পড়েছেন, সেই জন্য দ্বিতীয়বার সেই কথাগুলো আর বলতে চাই না। এখানে 2 বছরের অতীত শেষ হলো। এখন অনেকে বলবে ভাই রিলেশন হলো 1 বছর, তাহলে 2 বছরের অতীত কিভাবে শেষ হলো? তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এদের রিলেশন ছিল 1 বছর, কিন্তু রিলেশনের আগে ভার্সিটিতে দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি আর বাকি রইল বন্ধুত্ব। এই সব মিলিয়ে ওদের 1 বছর কেটে যায়, আর বাকি রইল রিলেশনের 1 বছর। সব মিলিয়ে 2 বছরের অতীত সমাপ্ত হলো বর্তমান। সমুদ্রের ধারে একা একা বসে আছে সাথে এত বছরের দিনগুলো ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল। এইদিকে ইরাও মায়ের কাছে আসে, তখন ইরা অনেক রেগেছিল সেই জন্য। কি হয়েছে, এভাবে রেগে আছিস কেন? এছাড়া আর কি করব বলো? কি হয়েছে আমাকে সবটা খুলে বল। তুই তো আমাকে আগে বলিসনি এইসব কথা। ভেবেছিলাম ও আমাকে রক্ষা করতে পারবে, কিন্তু তা ও পারছে না। তাই বলে ওকে এভাবে কষ্ট দেওয়া কিন্তু তোর মোটেও ঠিক হয়নি। এছাড়া কি করব বলো? কিন্তু ছেলেটা এখন কোথায়? জানি না কোথায় আছে। তুই কাল ওর সাথে দেখা করে ওর সাথে সম্পর্ক আবার ঠিক করে নিস। সেটা তো কোনোভাবেই সম্ভব না। ওর মতো ছেলের সাথে রাস্তায় বের হলে আমাকে ছেলেরা টিচ করে, বলে এরকম একটা হ্যাবলা ছেলের সাথে আমি কি করে প্রেম করতেছি। আচ্ছা, যা বলছি তাই কর। ঠিক আছে, তাই হবে। এভাবে কয়েকদিন কেটে যায়। আকাশ আর ইরার মধ্যেও কোনো যোগাযোগ হয়নি। এর কিছুদিন পর বস, আপনি কি ভার্সিটিতে যাবেন নাকি মিটিংয়ে যাবেন? আগে মিট আগে মিটিং শেষ করব। তাছাড়া আমি আবারও আগের লোকে ফিরে আসব, যেন ইরা কেন আমাকে কেউ যেন না চিনতে পারে। বুঝতে পেরেছি, তাহলে চলুন, আমাদের এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, গাড়ি বের করো। এভাবে মিটিংয়ে আকাশ আবির ওরা দুজনেই যেতে থাকে। ওদের সাথে আর কোনো লোক ছিল না। ওরা কিছুক্ষণের মধ্যে একটা মিটিংয়ে আসে, যে মিটিংয়ে আরো অনেক মাফিয়ার লোকও আছে। সবাই বসে আছে। একটু পরে একজন লোক আসে সবার সামনে। আপনাদের আমি একটা কারণে এখানে ডেকে পাঠিয়েছি। কারণটা তাড়াতাড়ি করে বলুন। তোমরা নিজেদের মধ্যে যদি এভাবে মারামারি আর লড়াই করতে থাকো তাহলে সামনের দিকে কি হবে বুঝতে পারছো? আমি কি করব? ওই আকাশই তো আমার পিছনে লেগেছে। আমার কি কি কাজ নেই? বড় বড় রাঘব বলকে ছেড়ে তোর মতো পুঁটি মাছের পেছনে আসি দৌড়দৌড়ি করব? কি তুই আমাকে পুঁটি মাছ বললি? তা হয়তো কি, তোকে তো পুঁটি মাছের মতোই লাগে, যার বড় বড় মাছের সাথে লড়াই করার কোনো যোগ্যতা নেই বললেই চলে। দেখলেন না আপনার সামনে আমাকে কিভাবে অপমান করলো? একদম চুপ করে থাক, নয়তো তোকে এখানে মেরে ফেলবো। বড় ভাই দেখলেন তো? সবই দেখেছি আমি। তা আকাশ, এরকম বেয়াদবি করা কিন্তু তোমার মোটেও ঠিক হয়নি। ও তো আপনাকে ঠিক মতো মানে না, সেজন্য এরকমটা করার সাহস পাচ্ছে। কথাগুলো কি ঠিক?
আপনাকে মানার কোনো প্রশ্নই আসে না। বড় ভাই হিসেবে আপনাকে সম্মান করি, সেজন্য এসেছি একটা সমঝোতা করার জন্য। কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে আমারই ভুল হয়েছে। কি আকাশ, তোর এত বড় সাহস? ওই, গোলা নামিয়ে কথা বল। তোরা দুজনেই কিন্তু ভুলে যাস না, তোদের থেকে আমার ক্ষমতা কোনো অংশে কিন্তু কম না। তোর ক্ষমতা বেশি সেটা আমরা দুজনেই জানি, তাই বলে তুই এরকম করবি সেটা তো একেবারে ঠিক না। তাহলে কি করব? তোমরা দুজনে যে এক হয়ে আমার পিছনে লেগেছো, তোমরা কি মনে করো এইসব খোঁজ খবর আমি রাখি না? কি বলতে চাইছিস তুই? অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন কোনো কিছু বলার মুড নেই। এরপর থেকে এরকম ফালতু কোনো মিটিংয়ে আমাকে ডাকবেন না। যদি আপনি ওর সাথে মিশে যান তাহলে মনে রাখবেন, আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমি কিন্তু 1 মিনিটও ভাববো না। কি তোর এত বড় কথা? কথার তো এখনো কিছুই বলিনি, সেই জন্য ওর সঙ্গ দেওয়ার কোনো চেষ্টাই করিস না। তুই তাহলে আসতে পারিস। আকাশ ওখান থেকে চলে যেতে আসে। আসার আগে ওখানে একটা এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অডিও ডিভাইস রেখে আসে লুকিয়ে, যেন আকাশ যাওয়ার পরে রানা আর জাফর ইকবাল কি কথা বলে তা যেন সবটা শুনতে পারে। এইদিকে ওরা এসে গাড়িতে বসে। গাড়ি কিছু দূর নিয়ে এসে থামিয়ে রাখে। গাড়ি কেন থামালেন? আগে কিছু খেয়ে নেই। খাবারের নাম করে ওরা একটা রেস্টুরেন্টে এসে খেতে থাকে। এর ভিতর রানা আর জাফরের কথাগুলো আকাশ শুনতে থাকে। ওদের মধ্যে কি কথা হয়েছে তা আপনাদের এখন শোনাই। এইদিকে আকাশ কিন্তু অনেক বেড়েছে, ওর এই বাড়া কিন্তু বন্ধ করতে হবে। কিন্তু আমরা দুইজন যদি এক হয়ে যাই তাহলে যে কোনো মুহূর্তে ওকে শেষ করতেও পারবো না, কেননা আমাদের দুজনের থেকে ও বেশি শক্তিশালী। সেটা তো আমিও জানি, কিন্তু ওভাবে চুপ করে তো বসে থাকা চাই না। সেটা তো ও জানি, কিন্তু এর জন্য তো আমাদের কারো সাহায্য লাগবে। এরকম একটা কাজে কেউ করবে সাহায্য? সাহায্য করার মতো একজন লোক তো আছে। নাম কি তার? ওনার নাম ডেভিড। উনি অনেক শক্তিশালী। ওনার জায়গায় পুলিশ থেকে শুরু করে সবাই ওনাকে ভয় পায়। তাহলে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি যোগাযোগ করে তোমাকেও নিয়ে যাব ওখানে। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে আমরা যে যার মতো চলে যাই। আপনাদের এই কথাগুলো আকাশ যেন কোনোভাবে জানতে না পারে। আরে পাগল নাকি? ও জানবে, ওকে তো এই ব্যাপারে কোনো কিছুই বলবো না। চলি তাহলে, ভালো থাকিস। এই বলে জাফর বের হয় ওখান থেকে। অন্যদিকে ততক্ষণে আকাশ খাবার খেয়ে সবটা শুনতেও পায়। ওরা কি কথা বলেছে সবটা শুনে। কিছুক্ষণ পর আবির, চলো এবার যাওয়া যাক। জি চলুন। গাড়িতে উঠে বসে। আবির ড্রাইভ করছে, আকাশ সামনে ওর সাথেই বসে আছে। 1 ঘন্টার মধ্যে ওরা চলে আসে ওদের আস্থানায়। আবির, একটা কাজ করতে হবে। কি কাজ? ডেভিলকে আর কোথায় থাকে ওর ব্যাপারে খোঁজ নাও তো। তবে ও কিন্তু আশেপাশে থাকে না। বুঝতে পেরেছি, আমি দেখি খোঁজ নিয়ে। ঠিক আছে, তবে কাল রাতে আমাদের একটা অপারেশন আছে, সেজন্য লোকদের রেডি থাকতে বলো। কোন জায়গায় হবে অপারেশন? বেশি কিছু না। এরপর একটা জায়গার নাম বলে। ওখানে কি জন্য যাবে সেগুলো তো বলতে থাকে। তা শোনার পর আরে এটা নিয়ে তো এত টেনশনের কিছুই নেই। এখান থেকে কোনো লোক নিতে হবে না। আমি আমাদের গ্যাংয়ের মধ্যে এই অ্যাড্রেস দিয়ে দিব। ওখানের আশেপাশে আমাদের কোনো গ্যাং থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করবে। এতে ওদের নিয়ে আমরা ওইখানটায় যেতে পারবো। তাহলে ওটাই করো। তবে আমরা যাদের উপরে আক্রমণ করব এরা ওদের সাথে পারবে কিনা সেটাই তো বড় সমস্যা। সমস্যা নেই, আমি বলে দিব কিভাবে কি করতে হবে। তাহলে ওরা এইভাবে লোক রেডি করবে। ঠিক আছে, তাই করো। এদিকে আবির সব জায়গায় ঠিকানা দিয়ে দেয়। 1 ঘন্টা পরে আকাশের 2জন লোক ওই জায়গার আশেপাশে আসে। তোমরা দুজনেই তোমাদের লোকজনকে সাথে নিয়ে এই জায়গায় আসবে। এরপর আমি বলে দেব কিভাবে কি করতে হবে। ওদের সাথে কথা শেষ করে চলে আসে ওখান থেকে। সকালে আকাশ আজকে আবার ফার্সিতে আসে, তবে ওর আগের
স্টাইলে। মানে প্রথম যখন ভার্সিটিতে এসেছিল যেভাবে ঠিক সেভাবে এসেছে। এইদিকে ইরা, নিহা আর রিয়া বসে আছে আর দুজনেই ইরার সাথে কথা বলতে থাকে। আচ্ছা, তুই কাজটা কি ঠিক করেছিস? ভুল তো কিছু করিনি। ভুল করেছিস অনেক বেশি। তুই তো জেনে শুনে আকাশের সাথে প্রেম করেছিস। তুই জানিস ও তেমন একটা মারামারিও পারে না। তাছাড়া আকাশ তো কোনো বড় কেউ না যে দুইজনের বেশি লোককে একসাথে মারামারি করতে পারবে। কিন্তু আমাকে কেউ অপমান করলে ও সেটার প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। দেখ, আমি যা মনে করি তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিসনি। দেখ, যা হওয়ার হয়েছে। আমি এবার এমন একজনকে খুঁজে নিব যে কিনা আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে। ঠিক আছে, খুঁজে দেখ এরকম ছেলে। তবে আমার তো মনে হচ্ছে এরকম হলে তুই কোনো বড় মাফিয়া দেখে বিয়েটা করে নে, তাহলে কিন্তু তোর জন্যই ভালো হবে। শেষমেশ মাফিয়ার লোক? তুই যেমনটা চাচ্ছিস তেমনটা তো ওদের মতোই লোকেরাই পারে। এটা মোটেও সম্ভব না। ওরা অনেক ভয়ঙ্কর হয়। আচ্ছা আমার আচ্ছা আমি দেখি আকাশের সাথে কখনো দেখা হয় কিনা। তুই ওকে একটা কল দিয়ে জিজ্ঞেস তো করে নে। ওর নাম্বার বন্ধ করে রেখেছে ওই দিন থেকে। ওহ আচ্ছা, তাই বল। ওরা কথা বলার মধ্যে দিয়ে ভার্সিটির একটা গাড়ি এসে ঢুকে। সবগুলো মেয়ে তাকিয়ে আছে ওই গাড়ির দিকে। কারোর তো ঠিক মতো চোখেই সরছে না। তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই গাড়ি কিন্তু বুলেট প্রুফ, সেজন্য বাকিটা আপনাদের আর বললে বোঝাতে হবে না। একটু পরে গাড়ি থেকে নেমে যায়। সবাই তো আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে এমন নতুন নতুন লুকে কেউ ওকে চিনতেই পারছে না। সবাই শুধু হা করে তাকিয়ে আছে। কারোর সাথে কোনো কথা না বলে প্রথমে ক্যান্টিনে আসে। এইদিকে ওকে ফলো করতে করতে কিছু মেয়েও সেই দিকে যেতে থাকে, যেমনটা ইরা আর ওর বান্ধবীগুলোও এসেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা আপনাকে তো ঠিক চিনলাম না। আমি নিহা রহমান। আমি পারভেজ হোসেন। অনেক সুন্দর তো আপনার নামটা। আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। পরিচয় করিয়ে দিই, ও আমার বান্ধবী রিয়া আর ও হচ্ছে ইরা। তা উনি অন্যদিকে তাকিয়ে আছে কেন? ও এরকমই, অপরিচিত কারোর সাথে কথা বলতে চায় না। ও আচ্ছা, তাই বলুন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। কোনো ব্যাপার না। তা নাস্তা করে নিই আমি। আপনারাও বসুন, একসাথে নাস্তা শুরু করি। ও শিওর। ওরা নাচতে করতে থাকে। তবে এরা এখনো আকাশের দিকে তাকাচ্ছে না, বাইরের দিকেই তাকিয়ে আছে। সেই জন্য আকাশও তেমন কোনো কথাই বলছে না। একটু পর তাহলে চলুন এখান থেকে যাওয়া যাক। কোথায় যাব আমরা? আশেপাশে কোথায় এসে ঘুরে আসি। তোরা গেলে যা, আমি যেতে পারবো না। আজকে না হয় থাক, আমরা অন্য একদিন না হয় যাব। ঠিক আছে, তাই হবে। এই বলে ওরা যে যার মতো করে চলে যায়। সন্ধ্যার দিকে আবিরের কাছে আসে। আবির, কোনো সন্ধান কি পেয়েছো? পেয়েছি তো। আর আমি তো তুমি কি? আমি ওদের ওই ঠিকানা আসতে বলেছি। ওরা আমাদের জন্য ওখানে অপেক্ষা করবে। ঠিক আছে, চলো তাহলে। জি চলুন তাহলে। ওরা ওখান থেকে বের হয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওরা যে যার জায়গায় চলে যায়। এদিকে ওখানে থাকা লোকগুলো হচ্ছে, শুনলাম আমাদের বস নাকি আজকে আসবে। আমিও তো তাই শুনলাম। আমরা তো ওনাকে আগে কখনো দেখিনি। আমিও, কিন্তু ওনাকে চিনব কিভাবে? উনি আমাদের চেনে। উনি এসে না হয় জিজ্ঞেস করে দিব। তাহলে অপেক্ষা করতে থাকি, কি বলিস? আচ্ছা, সেটাই করি তাহলে। ঠিক আছে। ওরা অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে আকাশ আবির সেখানে চলে আসে। এদিকে আবির গাড়ি থেকে নেমে ওদের সাথে কথা বলতে থাকে। বস কেমন আছেন? বড় বস এসেছে। উনি গাড়িতে আছে। এত বছর ধরে ওনার সাথে কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত দেখতেও পাইনি। চিন্তা করো না, আজকে দেখবে। আমরা যেখানে যাচ্ছি সেখানে কি করতে হবে তোমাদের তো আগে একবার বলেছি। বসকে একটু নামতে বলুন, আমরা একটু চোখের দেখা দেখি ওনাকে। ঠিক আছে। আবির গাড়ির কাছে এসে দরজা খুলে দেয়। ভিতর থেকে একটা
স্যুট পরা লোক বের হয়। দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। তাছাড়া মাফিয়ার লোকদের বস বলে কথা, একটু তো ভয়ঙ্কর হবেই। গাড়ি থেকে নামার পরে বাবু আর শাকিল সালাম দিয়ে পরিচয় হয় নাই। এবার তাহলে যাওয়া যাক। জি স্যার বলুন। তোমাদের আরো কোনো হাতিয়ার কি লাগবে? না বস, আমাদের সবার কাছেই কিন্তু হাতিয়ার আছে। ঠিক আছে, চলো তাহলে। এভাবে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে এক জায়গার উদ্দেশ্যে। সেখানে ওরা আজকে অপারেশন করতে যাবে। ওই জায়গার পাশে এসে দাঁড়ায়। বস, এখন কি করব? আমি আগে যাই, তোমরা একটু পরে আসো। মানে আমি ফায়ার করার সাথে সাথেই তোমরা ভেতরে চলে আসবে। কিন্তু কোনো কারণে যদি আপনি ফায়ার করার মতো অবস্থায় না থাকেন তখন কি করব? এই টিকিট চাপ দেবো? বুঝতে পেরেছি। তারপর আকাশ ভিতরে আসে। এসে কিছু লোককে দেখতে পায়। কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ বন্ধুকে তেল দিচ্ছে। ওরা আকাশকে দেখে। ওই, কে তুই? আমি কি সেটা তো না জানলে চলবে, তুই বরং তোর বসকে নিয়ে আয়। কিন্তু বস তো ভেতরে কাজ করতেছে। তোর বস তো মেয়েদের সাথেই শুয়ে থাকে সারাক্ষণ, এখনো কি তাই করে? তুই কি করে জানিস সেটা আগে আমাকে বল। বললাম তো তোর স্যারকে ডেকে আন। প্রয়োজন না বললে তো আমি নিয়ে আসবো না। তোরা এখানে আছিস কতজন? এই তো বাইরে আছি 10 জন, ভেতরে আরো 20-25 জনের মতো। কিন্তু তুই এসব কেন জিজ্ঞেস করছিস? 1 মিনিট অপেক্ষা কর। কমর থেকে পিস্তল বের করেই বাকি 9 জনকে মেরে ফেলে চোখের পলকে। শুধু ওই লোকটাকেই বাঁচিয়ে রাখে। এইদিকে আবির বাকিদেরকে এনে দেখে বাহিরের সবাই মারা গেছে। এটা কি বস? আমাদের তো কোনো সুযোগও দিলেন না। তোমাদের তো বলছি গুলির শব্দ শুনলেই চলে আসবে। আমরা তো এটাই করেছি। 1 মিনিট হয়েছে মাত্র, এর ভেতরেই সবাইকে কাত করে দিলেন। কিন্তু এটাকে কেন বাঁচিয়ে রেখেছেন? ওর মাধ্যমে তো ভেতরে ঢুকবো, সেজন্য ওকে বাঁচিয়ে রেখেছি। সে যাকে সেসব কথা, এখন ও আমাদের ভিতরে নিয়ে যাবে। কিরে, যাবি না ভিতরে নিয়ে? যদি আমাকে ছেড়ে দেন আমি নিয়ে যাব। ঠিক আছে, ছেড়ে দিব। এবার বল, ভিতরে ঠিক কি কি আছে আর ওখানে ঠিক কি কি হতো? ওখানে সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে যাবেন। ওখানে দরজা দিয়ে নিচে যাবেন। তারপর ওখানে একটা দরজার ভিতরে বন্দুক থাকে। পরেরটায় বোমা আর পরেরটায় মেয়ে আছে। ওখানে একটা রুম দেখবেন সবচেয়ে আলাদা। ওইটাতেই আমাদের বসকে পাবেন। তুই যে বললি ভিতরে 20 থেকে 25 জন আছে, ওরা কোথায়? কিছু লোক আছে পিস্তল রাখার রুমে, আবার কিছু লোক বোম রাখার রুমে, আবার কিছু আছে মেয়েগুলোর রুমে। সিঁড়ি দিয়ে নামার সময় 3 জনকে দেখতে পারবেন। তারপর ওই দরজাগুলোর সামনে 2 জন করে লোককে দেখতে পারবেন। যেভাবে বলছিস তা ঠিক বলছিস তো? সত্যি বলছি আমি। তোর কাছে মোবাইল বা অন্য কিছু কি আছে? মোবাইল ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, ছেড়ে দিলাম তোকে। মোবাইলটা দিয়ে যা। তবে একটা কথা, যদি ভেতরে কোনোভাবে খবর দিস তাহলে কিন্তু ভালো হবে না। সত্যি বলছি, আমি কাউকে কিছু বলবো না। লোকটা এখান থেকে যায়। এরপর আকাশ একটা বন্দুক নেয়। সেটার মধ্যে 20টার মতো বুলেট ধরে। এর বাড়তি ফুলেন ভর্তি ম্যাগাজিন নিয়ে নেয়। আমরা কি আসবো? তোমরা আসো পিছন দিয়ে। এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে 3 জনকে দেখতে পায়। ওদের ওখানেই মেরে ফেলে। তারপর যায় সামনের দিকে। দরজা খুলে আরো 6 জনকে দেখতে পায়। ওদের মেরে ফেলে। কিন্তু গুলির শব্দ শুনে বাকিটা প্রস্তুত হয়ে পড়ে। এবার আমরা কি করব? তোমরা পিছনে থাকো, যাকে পাও মারতে থাকো। সাথে পিস্তল, বোমা আর মেয়েগুলোকে সাবধানে ওখান থেকে বের করবে। কিন্তু বস আপনি কি করবেন? আমি ততক্ষণে ওদের বসের সাথে দেখা করে আসি। ঠিক আছে বস। এদিকে আকাশ ওদের সামনে বসে রুমে যেতে থাকে। অন্যদিকে বাকি সবটা আবির আর বাকিরা দেখতে থাকে। একটু পরে ওদের বসের রুমে আসে। এসে দেখে বেটা ঘুমাচ্ছে মেয়ে নিয়ে। সেই জন্য গুলি করে আগে লোকটাকে মেরে ফেলে। তারপর তোমাদের আর কোনো ভয় নেই, এবার নিজেকে ঠিক করে বের হও তাড়াতাড়ি করে। মেয়েটা কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে নেয়। এইদিকে বাকি মেয়েগুলোকে আর বন্দুক বোমাগুলো ওরা নিজেদের গাড়িতে তুলে নেয়। এই জায়গাটা এভাবে খোলামেলো ছেড়ে দেওয়া চলবে না, এটাকে কিছু তো একটা করতেই হবে। কি করবেন? বোমাগুলো দাও তো। বোমাগুলো নিয়ে ওই ঘরের ভেতরে লাগিয়ে দেয়। এরপর বাহিরের ট্র্যাগার নিয়ে চলে আসে। বাবু, শাকিল, তোমরা এই বন্দুকগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিও। তার সাথে এই মেয়েগুলোর নাম ঠিকানা লেখা হয়ে গেলে যাকে যেভাবে সুবিধা হবে
তাকে সেভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সেজন্য তোমরা এখন আসো। কিন্তু স্যার আপনি এখানে থেকে কি করবেন? তোমাদের যেতে বলছি, তোমরা যাও। আমার আবিরকে নিয়ে এখানে কাজ আছে, আগে জায়গাটা পুরো উড়িয়ে দেব। বস চলি তাহলে। অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আর দুজন সবটা নিয়ে চলে যায়। আবির আকাশ আশেপাশে দেখতে থাকে, যদি কোনো কারণে বোমাগুলো ফাটায় তাহলে আশেপাশে কোনো ক্ষতি করবে কিনা সেটা দেখতে থাকে। সবটা দেখার পর কোন ক্ষতির কারণে তো দেখছি না। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। ঠিক আছে, চলুন। গাড়ি দিয়ে একটু দূরে এসে ট্রাগারে চেপে পুরো জায়গাটা উড়িয়ে দেয়। এরপর চলে আসে সেখান থেকে। অন্যদিকে ডেভিলের কাছে কল চলে আসে। কি বলছিস? আমি ঠিক বলেছি। ওদের এত বড় সাহস হয় কি করে ওরা আমার সাথে এরকমটা করার? কিন্তু বস, কে করেছে এরকমটা তা তো আমরা জানি না। ঠিক আছে, তোমরা সাবধানে থাকো, আমি খবর নিচ্ছি। এদিকে ডেভিল রানা আর জাফরের সাথে কথা বলতে থাকে। বিশ্বাস করুন, আমি এরকমটা করিনি। আপনার সাথে পাঙ্গা নেওয়ার সাহস আমরা পাবো কি করে বলুন? তোরা যে সত্যি বলছিস তা আমি বিশ্বাস করব কি করে? আমি যে নিজের অজান্তাই ছিল, তার সিসিটিভি ফুটেজ আমি আপনাকে দেখাতে পারবো। আমিও পারবো না। তোরা যদি এই কাজটা না করিস তাহলে আর কার এত বড় সাহস হবে? একজন লোক আছে। কে সেই ব্যক্তি? আকাশ নামে কাউকে কি চিনেন মাফিয়ার জগতে? এই নামে তো চিনি না কাউকে। এটা কি নতুন কোনো দল? নতুন না, ও সবার থেকে পুরনো। মাফিয়ার সাথে অনেক শক্তিশালী আর সাহসীও। তাহলে তো ওর সাথে একবার মোকাবেলা করতে হবে। কেন? কিন্তু ওর সাথে একা তো পারবেন না। কেন পারবো না? ওর আন্ডারে অনেক লোক কাজ করে, তার উপরও অনেক পাওয়ারফুল লোক। তোরা শুধু ওর ঠিকানা বল, আমি লোক পাঠাচ্ছি। ওরাই দেখবি ওকে শেষ করে চলে আসবে। কি বলবেন? তা কতজন লোক পাঠাবে? 15 জন পাঠালে কি চলবে? 20 জন লোক ওর কিছু করতে পারবে না। তাহলে কি করতে হবে? মোটামুটি 40 জনের একটা টিম পাঠাক, তাহলে কিছু একটা রেজাল্ট তো আসবে। ঠিক আছে, তোমরা ওর ঠিকানা জোগাড় করে আমাকে জানাও। আমি ওর ভিতরে লোকদের তৈরি করে নিচ্ছি। ওদের তোমাদের কাছে একদিন রাখার ব্যবস্থা করে নিও। ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাই যেন হয়। এইদিকে এদের কথাগুলো শুনলে এবার দেখি আকাশ কি করে। বস, এখন তাহলে কি করবেন? আমাদের লোকদের সতর্ক আর তৈরি থাকতে বলবে। কেন বস, কোনো বিপদ হবে কি? আমরা যেখানে হামলা করেছি ওদের বস তো বসে থাকবে না, যে কোনোভাবে আমাদের ঠিকানা জোগাড় করবে, তারপর কিছু একটা তো করেই নিবে। সেজন্য সাবধানে থাকবে, বুঝলে? জি বস, বুঝতে পেরেছি। এইদিকে ডেভিল ওর লোকেদের পাঠিয়ে দেয়। ওরা রানা আর জাফরের কাছে ভাগ হয়ে থেকে যায়। পরের দিন আমি খবর পেয়েছি আকাশ আস্তানায় নেই। তাহলে কোথায়? কোনো একটা ভার্সিটিতে ওকে দেখা গেছে। তাহলে ও তো একাই আছে, আমরা 5-6 জন গেলেই তো হয়। এই ভুল করো না, তোমরা সবাই যাবে। ঠিক আছে। একদিন পরে আকাশ আবারও ভার্সিটিতে আসার জন্য রেডি হয়। তখন তা আজকে হয়তো আপনার ওপর হামলা হতে পারে। তুমি কি শিওর হচ্ছ? আমাদের লোক বলেছে, কিছু লোক নাকি শহরে ঢুকেছে, কিছু লোক তো আপনাকে খুঁজেছে। বাহ, এত দূর চলে এসেছো। সেজন্য আপনাকে সাবধানে থাকতে হবে, কোনোভাবেই একা থাকা যাবে না। কিন্তু ভার্সিটিতে তো আমাকে একাই থাকতে হবে। একটা কাজ করো, আমি ওখানে যাওয়ার পরে তুমি আমাদের 10-15 জন পাঠিয়ে দিও। ওদের বলবে আমি যখন ইশারা দেব তখনই যেন ওরা হামলা করে। ঠিক আছে, আমি সবটা বলে দিব। ঠিক আছে। এদিকে ভার্সিটিতে ওখানে এসে ক্লাস করতে থাকে। ওখান থেকে বের হলে বেশিরভাগ মেয়ে আকাশকে ঘিরে দাঁড়ায় ছবি আর ওর সাথে কথা বলার জন্য, কিন্তু ওদের কাউকে তো কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। তখনই কি ব্যাপার বলো তো? কোন ব্যাপারের কথা বলছিস? ছেলেটা সবেমাত্র 2 দিনও হলো না ভার্সিটিতে এসেছে, এরই মধ্যে মেয়েরা তো ওকে জেকে বসেছে। ছেলেটা লম্বা আর জিম করা বডি, দেখতে তো মোটেও খারাপ না। সেটা তো ঠিক, কিন্তু ওর মতো বডি আর হাইট তো আকাশেরও ছিল। তাহলে ছেড়ে দিলি কেন? তোরা তো জানিস কেন ছেড়ে দিয়েছি ওকে। বুঝতে পেরেছি সেটা, কিন্তু আকাশ যতটা চুপচাপ ছিল এই ছেলে ঠিক তার উল্টো। তাছাড়া আকাশের সাথে এই মুখটাও কেমন জানি একটু একটু মিলে যাচ্ছে। পৃথিবীতে এত মানুষ আছে, একটু আধটু মিলে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এখন কি করবি?
চল ওর সাথে কথা বলি। ও কি কথা বলবে আমাদের সাথে? বলতে তো তোকে হবেই। তাহলে চল ট্রাই করি। ওকে, আগে ওই বাড়ি তো কমে যাক। তাহলে একটু সাইডে এসে দাঁড়াই। কিছুক্ষণ পরে মোটামুটি আকাশ ওখান থেকে বের হয়ে আসে। সেই জন্য ওরা আকাশের পাশে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আবার এসেছি তোমার সাথে একটু কথা বলার জন্য। আমাদের সাথে তোমাদের কি কথা থাকতে পারে? থাকতে পারে অনেক কিছুই। তা আমরা অন্য কোথাও এসে কি কথা বলতে পারি? অন্য কথা বলতে? আপাতত সমুদ্রের ধারে। ঠিক আছে চলো। ওদের নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশকে ফলো করতে করতে টেবিলের লোকেরা তো আসতে থাকে, সাথে আকাশের লোকেরাও। কিছুক্ষণ পরে ওরা সমুদ্রের ধারে আসে। ওরা নেমে যায়। ওরা তিনজন একটা দোকানে আসে। এদিকে টেবিলের লোকেরা গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে। আচমকা গুলির শব্দ শুনতে পেয়ে ওরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ঠিক তখনই ওখানে কয়েকজন লোক মারা যায়। এদিকে আকাশ ওদের তিনজনকে ওরা একটা আমাদের জায়গায় লুকিয়ে নেয়। ওরা আমাদের কেন মারতে চায়? ওরা কি তোমাদের মারার জন্য এসেছে নাকি? আমাকেই মারতে এসেছে মনে হচ্ছে। তোমাকে কেন মারবে? রবিনের সাথে আমার ঝগড়া হয়েছে, সেই জন্য ও আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাবাকে বলে আমাকে মারতে চায়। যাক, বাঁচলাম। প্লিজ আমাকে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখান থেকে বের হইও না, আমি ওদের দেখতেছি। ওখান থেকে বের হয়ে এবার আকাশ ওর লোকদের নিয়ে এক এক করে টেবিলের লোকদের মারতে থাকে। প্রায় 20 মিনিট হয়ে গেল। আকাশের দলের 5 জন মারা যায়, কিন্তু টেবিলের দলের 30 জনকেই মেরে ফেলে। আমরা তো পারবো না ওদের সাথে। এখানে থেকে পালিয়ে যাব কিনা বসকে একটা কল করি। হ্যালো বস। কি হয়েছে, ওই বেটা মরেছে কি? ওই লোকটা তো মরেনি, কিন্তু আমাদের 30 জন মারা গেছে। এখন যদি আমরা কি এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো বাকি 10 জনও মারা যাব। তাহলে পালিয়ে যাও ওখান থেকে। এইদিকে সবটা তো পালিয়ে যায়। তখন আকাশ ইশারা করলে আকাশের বাকি 10 জন মিলে মৃত 5 জনকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পরে ইরা, রিয়া, নিহা ওরা বের হয়। ওরা কি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। সত্যি, আপনি যদি না থাকতেন আজকে আমার যে কি হতো। দেখুন, কখন কাকে কোন কাজে লাগে তা তো বলা যায় না। আপনি তো অনেক বড় উপকার করলেন আমায়, কিন্তু ওদের সাথে আপনি একা কি করে পারলেন? সে অনেক কাহিনী, পরে একটা সময় বলবো। তা এখান থেকে চলুন এখন। কিছু মনে না করলে আমাকে কি বাসায় পৌঁছে দিতে পারবেন? কিন্তু আমাকে তো। প্লিজ না করবেন না, আমাকে যে যেতেই হবে। ঠিক আছে চলুন তাহলে। ওখান থেকে ইরাকে নিয়ে বের হয়। ওরা বাড়ির দিকে আসে। ইরা অনেকবার বলেছে ভিতরে আসার জন্য, কিন্তু আকাশ আসেনি। চলে আসে সেখান থেকে। একটু পরে চলে আসে ওর আস্তানায়। বস, আমাদের জানি আমি। ওদের পরিবারে কেউ কি আছে? ওদের 5 জনের পরিবারে কেউ নেই। এক কথায় ওরা এতিম। তাছাড়া আমারও পরিবারে কেউ নেই। আমিও তো সেম। আচ্ছা, ওদের দাফনের ব্যবস্থা করো। আমি টেবিলের একটা ব্যবস্থা এবার আমাকে করতেই হবে মনে হচ্ছে। ডেভিল হঠাৎ করে আমাদের ওপর এভাবে অ্যাটাক করবে, এটা তো তেমন একটা বুঝে উঠতে পারলাম না। ওদের পিছন থেকে কেউ একজন কল কাটে নাড়তেছে। কে হতে পারে? রানা আর জাফর হবে। ওরা কি ভাবে হতে পারে? ওরা এই কারণে হতে পারে কেননা ওরা যে এখানে এসেছে, এসে তো ওরা হামলা করেনি, কোথাও তো ওরা ঠাঁই নিয়েছে। সেজন্য আমার তো সন্দেহ হচ্ছে ওরা কোনোভাবে। তাহলে তো বোঝা যায় ওরা 3 জন এক হয়ে গেছে। আমারও তাই মনে হয়। একটা কাজ করো, আমাদের সব লোকদের অ্যালার্ট করে দাও। আমি ওদের নিয়ে যে কোনো মুহূর্তে লড়াই করার জন্য বের হয়ে পড়বো। ঠিক আছে। এদিকে ওরা তো আজকের ঘটনাগুলো ভুলতেই পারছে না। তখনই ওর মা চলে আসে। কি ভাবছিস তুই? ইরা ওর মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর তাহলে ছেলেটাকে তোর পছন্দের কথা বলে দে। কিন্তু ও কি আমাকে গ্রহণ করবে? তুই আগে বলে দেখ কি হয়। ঠিক, আম্মু বলে কথা। পরদিন আকাশ ভার্সিটিতে আসলে ইরা আকাশকে ডাক দিয়ে একটু সাইডে নিয়ে আসে। এখানে কেন আনলেন? কথা ছিল আপনার সাথে। কি কথা বলুন। আমি তোমাকে ভালোবাসি।
আপনি ফান করছেন না তো? ফান কেন করব? তাহলে হঠাৎ করে ভালোবাসেন এটা ভেবে অবাক হচ্ছে আর কি। আসলে আমি যেমন ছেলে চেয়েছি, ঠিক তুমি তেমনই একজন, কি রকম ছেলে চেয়েছো? যে অন্যায় প্রতিবাদ করবে, আমাকে রক্ষা করতে পারবে। সকল বিপদ থেকে আমি ঠিক হয়ে যে রকম চেয়েছি, তুমি ঠিক সেই রকমই আছো। কিন্তু 2-3 দিনের পরিচয় কি ভালোবাসা ঠিক হবে? আমি এত কিছু বুঝি না। আমি বিয়ে করলে তোমাকেই করব। আমার সম্পর্কে তো কোনো কিছু জানো না এখনো। কি করি আমি? পরিবারে কে কে আছে? এইসব আমার জানার কোনো দরকার নেই। তোমাকে যতটুকু দেখেছি, দরকার হলে তোমাকে যতটুকু দেখেছি চিনেছি, ততটুকু আমার জন্য ঠিক আছে। যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই। এরা তো ভালো ছেলে। এবার আমাকে প্রপোজ করো। আই লাভ ইউ টু ফারহাদ। তারপর বাকিদের মতোই ইরা আকাশকে জড়িয়ে ধরে। তারপর ওরা কোথাও চলে আসে ঘোরার জন্য। এইদিকে কি, তোরা 40 জন মিলেও ওদের সাথে পারলি না? বস, ওরা তো মাত্র 15 জন ছিল। ওদের মধ্যে মাত্র 5 জনকে আমরা মারতে পেরেছি, এর বেশি আর মারতে পারিনি। আচ্ছা, আমি রানা আর জাফরের সাথে কথা বলে দেখতেছি। এবার পুরো 300 লোক নিয়ে ওর উপরে হামলা করব। সেটাই ভালো হবে বস। ওর সাথে পারতে হলে আমাদের লোক লাগবে অনেক বেশি। তাই করব আমি। সেজন্য এবার বড় দেখে একটা অ্যাটাক করব। আপনি একটু রানা আর জাফরের সাথে কথা বলেন। সবাই যদি একসাথে অ্যাটাক করি, আমার মনে হয় আমরা সব দিক দিয়ে সফল হবই। আমি কথা বলার ব্যবস্থা করতেছি তাহলে। অন্যদিকে ইরা আজকে অনেক খুশি, কেননা ইরা ওর মনের কথা বলতে পেরেছে। এদিকে আকাশ তো ভিতরে ভিতরে প্ল্যান করতে থাকে কিভাবে ইরাকে শিক্ষা দেওয়া যায় সেই ব্যাপারে। একটু পর চলো, আমরা তাহলে এখন বাসায় ফিরে যাই। ঠিক আছে, চলো। এরা তো চলে আসে। অন্যদিকে আকাশ চলে আস্তানায়। ওখানে আবিরের সাথে মিটিং করতে থাকে। বস, আমরা কি অ্যাটাক করব ওদের? আমি যতদূর জানি ওরা রানা আর জাফরের সাথে হাত মিলিয়েছে। তাহলে এখন উপায়? তুমি কি পাচ্ছ? ভয় পাচ্ছি না। আমরা কি একসাথে ওদের 3 জনের ওপর হামলা করব নাকি আলাদাভাবে, এটাই ভাবছিলাম। যাই, করতেই হবে, একসাথে করতে হবে। কেননা এখন যদি জাফরের উপর হামলা করি তাহলে রানা আর ডেভিল সতর্ক হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা। কোন দিক দিয়ে যাব আগে তো ভাবিনি। তাহলে এখন উপায় কি? কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবে ওরা আসবে আমাদের উপর অ্যাটাক করার জন্য। তখন আমরা ওদের প্রতিহত করব। আমি তাহলে আমাদের বাকি সদস্যদের খবর দিচ্ছি, ওরা যেন আমাদের সাথে এখানে থাকা শুরু করে। কিন্তু এত লোকের জায়গা। আমাদের এই পুরো এরিয়ার ভেতরে অনেক জায়গা আছে। আপনি বললে আমি মোটামুটি 300-400 লোকের জন্য তাঁবুর মতো করে দেব। ওরা এখানেই থাকতে পারবে, এক কথায় একসাথে। এবং কি, আমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ও করে দিব। ঠিক আছে, ওদের বলবে যার কাছে যত অস্ত্র আছে সবকিছু নিয়ে যেন ওরা চলে আসে। ঠিক আছে, বলে দিব আমি। এইদিকে আবির সবার জন্য আগে থেকে ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আকাশ ইরার সাথে দেখা করার জন্য বের হয়। রাস্তায় ইরাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে থাকে আকাশ। আচ্ছা, তুমি এত বেশি দেখা করো কেন? বেশি দেখা করলে কি তোমার সমস্যা হবে? সমস্যা বলতে, এখন যদি দেখা করে সব কথা শেষ করে ফেলি তাহলে তাহলে সামনের দিকে কি করবো বলো? বিয়ের পর তেমন কোনো কথাই আমরা বলবো না। কথা বলবো না মানে? বিয়ের পরে কথা কম বলবো। তখন তাহলে করবো কি? তখন শুধু রোম্যান্স করব। কিন্তু আমি তো রোমান্স পারি না। চিন্তা করো না, আমি তো আছি, আমি শিখিয়ে দিব। তা তোমাকে যে কথাটা বলার জন্য এসেছি, আম্মু তোমাকে নিয়ে যেতে বলেছে, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে সেই জন্য। এখনো কি যেতে হবে? হুম, তাছাড়া আমরা তো তোমাদের বাসার দিকেই যাচ্ছি। ও আচ্ছা। একটু পরে ওরা বাড়িতে আসে। তখন ইরার মায়ের সাথে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে আমি তাহলে 6-7 দিনের ভেতরে তোমাদের বিয়ে দিতে চাই। তা এতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই,
কিন্তু আপনি তো জানেন আমার পরিবারে কেউ নেই। চিন্তা করো না, তুমি এই বাড়িতে থেকো, আমি তোমাকে এই বাড়িতেই রেখেই বিয়ে দিব। তাছাড়া বিয়ের পরে তুমি এই বাড়িতেই থাকতে পারবে। ঠিক আছে, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করুন, আমি ততক্ষণে আমার কিছু কাজ সেরে নিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি তাহলে এসো। আকাশ তো চলে যায়। এতে ইরা অনেক খুশি, কেননা শেষমেশ কি হবে, আকাশ কি আজও ইরাকে বিয়ে করবে নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে তা আপনারা আরো পরে জানতে পারবেন। এদিকে আকাশ ওর লোক তো রেডি করে ফেলে। অন্যদিকে আমাদের সব লোক রেডি তো? জি বস, সব লোক রেডি। তা রানা আর জাফরের সাথে কি কথা বলেছেন? ওদের সাথে আমার কথা হয়েছে, ওরাও কাল রওনা দিবে, আমরা সবাই একসাথে রওনা দিব। কিন্তু এত লোক গিয়ে কি করব? ওরা দুজন বলেছে লোক বেশি করে নেওয়ার জন্য, সেজন্য যা যা আছে সবটা নিয়ে বেরিয়ে পড়াও। এইদিকে এরাও বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশও সব লোকদের নিয়ে রেডি হয়ে যায়। কিছু লোককে জঙ্গলের বাহিরে রাখে যেন ওরা ওই দিকের খবর নিতে পারে। কিছু লোক পুরো জঙ্গলে ঘেরাও করে রেখেছে। আকাশও প্রতিটা লোককে একটা করে হেঞ্জি পরিয়ে দেয় যেন ওর নিজের লোকদের চিনতে পারে, কেননা এতগুলো লোকের মাঝে দেখা যাবে কেউ কাউকে চিনবে না, উল্টো নিজেদের লোকরা নিজেদেরকে মেরে ফেলবে। এদিকে ওরা জঙ্গলের মাঝখানে আসা মাত্রই রাস্তার দুই পাশ থেকে গ্রেনেডগুলো ব্লাস্ট করতে থাকে। এতে ওদের 100 জন লোক প্রথম ধাপেই মারা যায়। ওরা জেনে গেছে আমরা যে আসতেছি। সবাই সামনে এগিয়ে যাও, কেউ পিছিয়ে যাবে না। এখান থেকে রকেট বোমা সব কিছু মারতে থাকো ওদের, ওরা নিশ্চয়ই গাছের নিচে লুকিয়ে আছে। এরপর ওরা এপাশ ওপাশ এলোমেলো ভাবে গ্রেনেড আর বোমা ফেলাতে থাকে। এতে আকাশেরও অনেক লোক মারা যায়, কেননা আকাশ পুরো জঙ্গলে ওর লোককে রেখেছে যেন ওদের আক্রমণ করার আগে শেষ করে দিতে পারে। কিন্তু ওরা যে এরকম ভাবে বোমা মারবে তা বুঝতে পারেনি। ওরা তো উল্টো পাল্টা ভাবে বোমা মারতেছে। একটা কাজ করো, ওদের বলো বড় বড় রকেটগুলো মারার জন্য। ঠিক আছে। আবির বাকিদের কল দিয়ে বলে দেয়। ওরা রকেট মারতে থাকে। এতে ওদের বেশিরভাগ গাড়িগুলো নষ্ট হয়ে যায়। এদিকে জাফর, রানা আর ডেভিল অনেকটা কাছে চলে আসছে আকাশের। এখন কি করব আমরা? ওদের আসতে দাও, ওদের জন্য এমন ব্যবস্থা করেছি ওরা তো ভেবেই কুল পাবে না। এদিকে মারামারি তো এখন চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেও জঙ্গলে বেশিরভাগ মানুষ সাথে গাছের অনেক ক্ষতি হয়। এইদিকে রানা, ডেভিল আর জাফর ওদের লোক নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আকাশ, আবির আর ওদের লোক। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার চিন্তা না করে তোরা কিভাবে এখান থেকে পালাবি সেই চিন্তা কর। আমরা কোনো কাপুরুষ নই যে এইখান থেকে পালিয়ে যাব। ও তাই নাকি? তাহলে লড়াই হয়ে যাক। যদিও আমি আপনাদের বলছি ওরা সামনাসামনি হলেও ওদের মধ্যে প্রায় 150 ফুটের দূরত্ব ছিল, কেননা ওরা খালের এই পার ওপার পড়েছে। রাজীবের লোকেরা একে একে পানিতে নেমে যায়। এদিকে ওদের বেশিরভাগ লোকেই পানিতে নেমে যায়। সে সুযোগে পুরোপুরি খালের কারেন্ট করে দেয়। এই খালের কিছু জায়গা ওরা বাদ করে রেখেছে, সেই জন্য ওরা যতটুকু জায়গা খোলা রেখেছে ততটুকু জায়গায় কারেন্ট থাকবে। এই কারেন্ট ওদের অনেক লোক মারা যায়। এইভাবে ওই খাল পার করার জন্য আকাশ ওদের ব্রিজটা নিচে নামায়। তোরা যদি নিজে থেকে ধরা দিস তাহলে তোদের প্রাণ ভিক্ষা দেব, নয়তো তোদের এমন হাল করব তোরা যা কল্পনা করতে পারবি না। আমরা কখনোই তোর কাছে হার মানবো না। এখনো আমরা 30 জনের মতো লোক আছি। তোর যদি 30 জন থেকে থাকে তাহলে আমার আছে 150 জনের থেকেও বেশি। দরকার হলে মারা যাব, তাও ধরা আমরা দেব না। তাহলে তোদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এরপর শুরু হয় ওদের মধ্যে লড়াই। ওরা 10 মিনিটেও টিকতে পারলো না। এদিকে রানা, জাফর আর ডেভিলকে কোনোভাবে বাঁচিয়ে রেখে বাকিদের সবাইকে মেরে ফেলে। এদেরকে কি করবেন? একটা কাজ করো, ওদের 3 জনকে নিয়ে আসা একটা রকেটের সাথে বেঁধে সেটাকে উপরে উঠিয়ে দাও। এবার যদি বেঁচে যায় তাহলে তো ভালোই, নয়তো পুরোটাই ব্যাড লাক। ঠিক আছে, তাই করতেছি। এরপর রকেটের সাথে বেঁধে দেওয়া হয়। এক কথায় রকেট থেকে আলাদা হওয়ার কোনোভাবেই সম্ভব না। সে রকেটের উপর উঠিয়ে দেয়। ওরা ও রকেটের সাথে সাথে না ফেরা দেশে চলে যায়। এরপর ওখানে থাকা আকাশ ওর লোকদের মধ্যে বড় যারা ওদের বিয়ের দাওয়াত দেয়। বাকিদের উদ্দেশ্যে বলে, চাইলে আমি সবাইকে দাওয়াত দিতে পারবো না, সেজন্য তোমাদের জন্য ব্যবস্থা করেছি। এই নাও ডলার, তোমরা যারা আসো নিজেদের মতো করে পিকনিক করবে। যা যা তোমাদের বস খাবে সে সব কিছু তোমাদের জন্য রান্না করা হবে।
এই কথা শুনে লোকজন তো খুশি হয়ে যায়। এরপর সবাই সবটা বুঝিয়ে দিয়ে ওখান থেকে আকাশ চলে আসে ইরাদের বাসায়। তুমি এত লেট করলে কেন? বিয়ে তো এখনো 2 দিন আছে। তাছাড়া আমাদের তো গায়ে হলুদ হবে না, শুধু বিয়েটাই হবে। তাছাড়া আমাদের 15 জন লোক আসবে, তাদের খাওয়াতে কোনো অসুবিধা হবে না তো? কি যে বলছো, এতে অসুবিধা কেন হবে? একদিন পরে বিয়ের আয়োজন। আকাশের মেহমানের সাথে ইরার বান্ধবীগুলো আছে। এদিকে খাবার আয়োজন শেষে বিয়েও পড়ানো শেষ হয়। এইদিকে আকাশের লোকগুলো চলে যায়, আবার ইরার বান্ধবীগুলো চলে যায়। বাসের ঘরে ইরা বসে আছে আকাশের জন্য। একটু পরে আকাশ রুমে তো আসে, কিন্তু ইরা দেখে চমকে ওঠে। তুমি এখানে কেন আকাশ? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? আমার আমার বর যে কোনো মুহূর্তে চলে আসবে। তোমাকে যদি দেখে তাহলে মেরেই ফেলবে। ভালো করে দেখো, তোমার বিয়ে আমার সাথে হয়েছে। কি আবুল তাবুল বলছো তুমি? ঠিকই বলেছি। তুমি যে হ্যান্ডসাম ছেলেটাকে বিয়ে করেছো, সে ছেলেটাই ছিলাম আমি। আমার বিশ্বাস হয় না। তোমার মাকে জিজ্ঞাসা করো, উনি সবটা জানে। এরপর ইরার মা এসে ইরাকে সবটা বলে। তখন ইরাও ওর ভুল বুঝতে পেরে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাই চাই না এই ভয়ঙ্কর আকাশটাকে, আমি চাই আগের সেই সহজ সরল সেই আকাশকে। চিন্তা করো না, আমি অন্যদের জন্য ভয়ঙ্কর হলেও তোমার জন্য চিরকাল সহজ সরল হয়ে থাকবো। সমাপ্ত।